আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ভূখণ্ডের আয়তনের দিক থেকে ইসরায়েলের আকার কেমন আর ইরানের আকার কেমন। ইসরায়েলের এই যে ভূখণ্ড ভূমধ্যসাগরে, সেখানে একটু অংশ পশ্চিম তীরে এখনও বাকি আছে দখল করতে, আর বাদবাকি পুরোটাই দখলে নিয়ে রেখেছে ইসরায়েল। গাজা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই যুদ্ধের পরম্পরায় একমাত্র ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর মধ্যে যারা শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে, সেই ইরানকে নিশ্চিহ্ন করা এবং ইরানের বর্তমান রেজিমকে একেবারে তছনছ করে দেওয়ার মিশনে নেমেছে ইসরায়েল। তার প্রেক্ষিতে যে হামলা হচ্ছে, সেই হামলায় তেহরান ইসরায়েল সৈন্যবাহিনী দিয়ে দখল করতে পারবে না। ইরান দখল করতে পারবে না হয়তো, কিন্তু ইরানের যে রাষ্ট্র ক্ষমতা, ইরানের যে সরকার ব্যবস্থা, সেটির পতন ঘটতে পারে। The Netanyahu government, specifically the Prime Minister Benjamin Netanyahu, are not just trying to get rid of Iran's nuclear program, which is the stated aim of the attacks. They are going in for the kill because they want to get rid of the Iranian leadership. যদি খোমেনিকে হত্যা করার মিশন সফল হয়, এবং এই খোমেনিকে হত্যা করার মিশন সফল হওয়ার পেছনে, অর্থাৎ এই সম্ভাবনা যে উকি দিচ্ছে, তার অনেকগুলো বড় প্রমাণ আমরা এরই মধ্যে পেয়েছি। বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন, আপনারা জানেন যে গত বছর ইসরায়েলের একটি প্রচেষ্টায় সরাসরি আমরা কিংবা তথ্য প্রমাণ না থাকলেও এটি অনুমান করা যায় যে বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নিহত হন। তার পেছনে ছিল ইসরায়েলের গোয়েন্দা ভূমিকা। আজকে যখন ইসরায়েল আক্রমণ করছে ইরানের উপরে, তখন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান, গোয়েন্দা বাহিনীর প্রধান, সবাই নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা হয়েছে। What you can hear is the sound of the occupiers attacking our land, says Sahar Emami, the Iranian state TV announcer. সুতরাং আয়াতুল্লাহ খোমেনি হয়তোবা কোনো লুকায়িত স্থানে আছেন, যেমনটি আছেন নেতানিয়াহু। আয়াতুল্লাহ খোমেনিকে তারা হত্যা করতে চায়। এই হত্যা করা যদি সম্পন্ন হয়, তাহলে ইরানের বর্তমান যে রাষ্ট্রের প্রতি তাদের যে নিয়ন্ত্রণ, সেটি অনেকখানি নষ্ট হয়ে যাবে। সেটি একেবারে নষ্ট হওয়ার পথে অন্যান্য ইরানের অভ্যন্তরীণ যেসব বিরোধী পক্ষ আছে, যেমন রেজা শাহ পাহলভি, ইরানের এই বিপ্লবের পূর্বে যেই রেজা শাহ ছিলেন, ইরান শাসন করতেন, যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট প্রশাসক, তার যে পুত্র, সেই পুত্র এবং ইসরায়েলের বর্তমান রাষ্ট্রযন্ত্র মিলে নানান জায়গায় মিটিং করছে, এবং তারা ভাবছে যে এটি তাদের জন্য মোক্ষম সময় ইরানের এই যে বিপ্লব, ইসলামী বিপ্লবকে পতন ঘটিয়ে রেজা শাহ পাহলভির পরিবারকে কিংবা অন্যান্য গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা। দেশের বিরুদ্ধে থেকে এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল হলে অবশ্যই ইরানের বর্তমান যেই খোমেনির নেতৃত্বে যে বিপ্লব, সেই বিপ্লবের পতন হবে। Despite pleas from world leaders, there is as yet no sign of any de-escalation. Israeli Prime Minister Benjamin Netanyahu has tonight refused to rule out targeting Iran's supreme leader Ayatollah Ali Khamenei. এখন ইতিহাসের সেই দ্বার প্রান্তে পৌঁছেছে কিনা ইরান, সেই দ্বার প্রান্তে পৌঁছেছে কিনা ইসরায়েল, এত সমর্থ আছে কিনা? খুবই দুঃখজনকভাবেই বলতে হয় যে বর্তমান সময়টা ইরানের জন্য পক্ষের না। ইরানের জন্য বর্তমান সময় তার অনুকূলে না। এই কারণে না যে মুসলিম দেশগুলো যেই ইরানকে কেন্দ্র করে আছে, ইরাক, সৌদি আরব, জর্দান এবং অন্যান্য রাষ্ট্রগুলা প্রত্যক্ষভাবে ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে না। যদিও সৌদি আরব ইরানের এই যে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল কর্তৃক, সেটা নিন্দা জানিয়েছে, কিন্তু ইসরায়েলকে থামাতে যে সমন্বিত যে ইসলামিক ফোর্স গঠন, সেখানে কোনো অগ্রগতি নেই। কেননা আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে নানান জায়গায় প্রক্সি ওয়ারে ব্যস্ত ছিল। যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে ইরানের যে সংযোগ, সৌদি আরব মনে করে যে না, এটি অনৈতিক, এবং সৌদি আরব ইয়েমেনের যে পলাতক সরকার সৌদি আরবে পালিয়েছে, তাদের প্রতি সমর্থন পুষ্ট। শুধু
ইয়েমেন তো নয়, আরও অনেক জায়গায়। সিরিয়াতে ইরানের মদতপুষ্ট কিংবা ইরান সমর্থিত আসাদ সরকারের পতন হয়েছে। সেখানে এখন যে নতুন সরকার, তারা কোনোভাবেই ইরানের সাথে যোগ দিবে না ইসরায়েল বিরোধী আক্রমণে, কেননা যুক্তরাষ্ট্র এরই মধ্যে সেখানে তাদের উপর থেকে আরোপিত বহু যুগের যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সুতরাং তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি লয়াল থাকবে, এটি বলা হয়। আরও একটি বড় কারণ সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্বলতা। ইউক্রেন যুদ্ধ নিয়ে হিমশিম খাওয়া প্রায় লক্ষাধিক সৈন্য মরে যাওয়া ইউক্রেনের মাটিতে এখনও পর্যন্ত সেখানে জয়ের কোনো লক্ষণ নেই। প্রেসিডেন্ট পুতিন অপেক্ষা করে আছেন ডোনাল্ড ট্রাম্প কখন তার এবং ইউক্রেনের মধ্যস্থতায় এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। দারুণভাবে ভঙ্গুর রাশিয়ার অর্থনীতি, দারুণভাবে অপারগ রাশিয়ার সামরিক ব্যবস্থা, ইরান এবং রাশিয়ার মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক যোগাযোগ, সেটি যদি রাশিয়া যদি শক্ত সম্পূর্ণ অবস্থায় থাকতো, হয়তোবা ইরান এই সুযোগটা নিতে পারত কিংবা ইরান এই শক্তি পেত ইসরায়েলকে দমন করার। সেটি নেই। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব, জর্দান এবং অন্যান্যরা যদি সম্মিলিতভাবে ইরানের সাথে যোগ দিত সেটা হতো, সেটি নেই। সিরিয়াতে যদি নিদেন পক্ষে আসাদ সরকার থাকতো তাহলে সিরিয়া থেকেও হয়তো ইসরায়েলকে আক্রমণ করার একটা সুযোগ তৈরি হতো, সেটা নেই। এই তিন বড় কারণ, যে কারণে মনে হচ্ছে যে ইরানের বর্তমান যে রেজিম, সেই রেজিম আদৌ টিকবে কিনা দারুণভাবে সন্দেহের মধ্যে পড়েছে। Of course they want to keep on building their nuclear weapons and building their mass ballistic missile arsenal which they're firing at our people. They want to continue to create the two existential threats against Israel while they're talking. That's not going to happen. You know, we're not at the 11th hour, we're at the 12th hour, and we stopped. We acted to secure the life of the nation. এরই মধ্যে আমি যখন আলোচনা করছি তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন যে তার উদ্যোগ নেতানিয়াহুকে থামাতে পারে এবং তারা এই পরমাণু সংক্রান্ত যেই আলোচনা সেটি আবার শুরু করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এটাই চাচ্ছে যে ইরানকে কাবু করে ইরান যে পরমাণু কর্মসূচি প্রত্যাহার করবে এই ঘোষণা কিংবা চুক্তি তারা যদি সম্পাদন করে তাহলে হয়তোবা টিকে যেতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। এটি হলো দৃশ্যপটের নানান রকম যে বর্ণনা, কিন্তু এই বর্ণনার বাইরেও নতুনভাবে মেরুকরণ হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধে, কিন্তু সেটির সম্ভাবনা নিতান্তই খুব ক্ষীণ। কি সেই নতুন সমীকরণ? সেটি হলো যদি চীন ইরানের সাথে যোগ দেয়, যদি পাকিস্তান ইরানের সাথে যোগ দেয়। পাকিস্তান যে ইরানের সাথে যোগ দিবে না এর মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ পাকিস্তানের বর্তমান যে সরকার সেটি যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় সরকার এবং তাদের রেজিম টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের প্রয়োজন। একমাত্র চীন যদি ইরানকে নানান রকম ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র সরবরাহ করে, যেই সরবরাহ তারা পাকিস্তানকে করেছিল ভারতের বিরুদ্ধে নানান রকম কয়েকদিন আগের যে যুদ্ধ অবস্থা ছিল সেই যুদ্ধ অবস্থা মোকাবেলায়, তাহলে হয়তোবা ইরান তাদের শক্তি সামর্থ্য ফিরে পেতে পারে। কিন্তু সেই সম্ভাবনাও যে ক্ষীণ সেটি বলার জন্য যুক্তি আছে। এই কারণে যুক্তি আছে যে অর্থনৈতিক পরাশক্তি চীন তার বর্তমান অর্থনীতি বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বাজার, ইউরোপ তাদের সবচেয়ে বড় বাজার, এই বাজারগুলোকে তারা হারাতে চায় না এই ইরানের পাশে দাঁড়িয়ে। ইরান অত বড় বাজার না চীনের জন্য, কেবলমাত্র ভূ রাজনৈতিক পাওয়ার অর্থাৎ মোড়লিপনাকে প্রদর্শন করার জন্য যদি চীন বেঁকে বসে। চীন যদিও বলেছে যে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের পাশে থাকবে। ইরান সার্বভৌমত্ব রক্ষা এক জিনিস আর ইসরায়েলকে পরাভূত করা এক জিনিস। আপনারা জানেন যে ইসরায়েলের যে অস্ত্র ভাণ্ডার আছে সেটি বিশ্বের অন্যতম বড় অস্ত্র ভাণ্ডার, এবং ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার তো শুধু ইসরায়েলের না, এটি আমেরিকার অস্ত্র ভাণ্ডার। সুতরাং মধ্যপ্রাচ্যে ইসরায়েল অন্যান্য যেই সব দেশের সাথে যুদ্ধ করে এটি ইসরায়েল সরাসরি না করে বলা উচিত যে এটি যুক্তরাষ্ট্র যুদ্ধ করে। সুতরাং যুক্তরাষ্ট্র তাদেরকে সরবরাহ করে নানান রকম অস্ত্রাদি। তো সেই ক্ষেত্রে এই ইরানের প্রতি যে আক্রমণটা হচ্ছে ইসরায়েলের তরফ থেকে, এটি সরাসরি ইসরায়েলের না বলে ইসরায়েল এবং আমেরিকা যৌথ আক্রমণ বলা ভালো। তো সেই প্রেক্ষিতে চীন পরাশক্তি নিশ্চয়ই তারা দেখিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্রকে পরাশক্তির দিক দিয়ে, কিন্তু বাণিজ্যের নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপরে চীন এই তো এত বড় ঝুঁকি নেবে কিনা ইরানের ছোট বাজারকে
ভরসা করে, সেটি একটি বড় ইফ। সেই কারণে দেখা যাচ্ছে যে ইরানের যেসব ব্যালিস্টিক মিসাইল আছে এগুলো অনেক দেশ ভ্রমণ করে ইসরায়েলে আঘাত হানছে। এই ব্যালিস্টিক মিসাইলগুলো হয়তো খুব অচিরেই ফুরিয়ে যাবে। প্রতিদিন যদি 100-200 করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে, ইরানের হাতে এত ব্যালিস্টিক মিসাইল নাই, এবং তার যদি এই রসদ সরবরাহ না বাড়ে পার্শ্ববর্তী দেশ চীন থেকে, তাহলে কি হবে? দেখা যাবে যে ইরান ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। এবং এর মধ্যে ইসরায়েলের যেসব হামলা হচ্ছে খুবই স্পেসিফিক, একদম টার্গেট করা হামলা, রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালানো, গোয়েন্দা প্রধানকে নিহত করা, সেনাবাহিনীর প্রধানকে নিহত করা, এর আগে বিমান দুর্ঘটনার মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে নিহত করা, এগুলো স্পেসিফিক টার্গেট। ইরান এতটা স্পেসিফিক টার্গেট হামলা চালাতে পারছে না ইসরায়েলের ভূমিতে, সাধারণ বেসামরিক মানুষ মরছে। হাইফা তেল শোধনাগারে হামলা, বন্দরে হামলা, এটি একটি সাকসেসফুল। এর মধ্য দিয়ে ইরানের ইসরায়েলের যদি একটি সাপ হয়ে থাকে, সেই সাপের লেজে পা দিয়েছে ইরান। এখন সাপটাকে যদি না মেরে ফেলতে পারে তাহলে এই সাপ ছবল দিবে। কাকে দিবে? ইরানের বর্তমান রেজিমকে দিবে। রেজিমকে খোমেনির রেজিম। এই খোমেনি শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করে আগাচ্ছে নেতানিয়াহু। এবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলছেন যে ট্রাম্প তাকে আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা জানি খোমেনি দিনে 10 বার ডেথ টু ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের ধ্বংস চেয়ে, পতন চেয়ে টুইট করেন। সুতরাং সে যেহেতু আমাকে খেয়ে ফেলতে চায়, আমি তাকে ততক্ষণ না পর্যন্ত খেয়ে ফেলতে পারবো, এই যুদ্ধের শেষ হবে না। The supreme leader of Iran, Ayatollah Khamenei, tweeted almost every day, "Death to Israel." The talks were merely a facade, and we absolutely, if it could be achieved with negotiations, fine, but it wasn't being achieved, so we had to act to safeguard our existence. You would do the same. মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় আপনাদের একটু আপডেট দিয়ে রাখলাম যে ৪র্থ দিন পর্যন্ত গড়িয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ। সেই যুদ্ধে ইরান শুধুমাত্র বহিঃশত্রু ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে না, লড়ছে অভ্যন্তরীণভাবে। মোসাদের চর ইরানের রেজিমকে চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। অভ্যন্তরীণভাবে যেসব শক্তি, বিশেষত রেজা শাহ পাহলভির পরিবার, যারা ইসরায়েলের সাথে মিলে ষড়যন্ত্র করছে। আর একই সাথে ইরান কিছুটা হলেও অবস্থান পরিবর্তন করে এখন চাচ্ছে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখুক এবং নেতানিয়াহুকে এই যুদ্ধ উন্মাদনা থামানোর চেষ্টা করুক। তারা বলে দিয়েছে নতুন আক্রমণ করবে না, কিন্তু আক্রমণ হলে পাল্টা আঘাত তারা করবে। দেখা যাক মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়ায়।